আজকের ভিডিওতে আমি তোমাদের আরও কিছু বেসিক অ্যাকাউন্টিং টার্মস সম্পর্কে বলছি। আজকে প্রথমে যে টার্মটা আমরা পড়ব সেটা হলো পারচেজ বা ক্রয়। পারচেজ কি? দ্য টার্ম পারচেজেস ইজ ইউজড ফর পারচেজ অফ গুডস ফর রিসেল or for producing the finished products which are to be sold। অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে এবং উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে পণ্য প্রস্তুত করে বিক্রয়ের জন্য যখন কোনো বস্তু সংগ্রহ করা হয় তাকে ক্রয় বলা হয়। অর্থাৎ ক্রয় বলতে বোঝায় যে পণ্যকে আমরা পুনরায় বিক্রয় করার জন্য কিনে থাকি সেই ক্রয়কেই বলা হয়, সেই পণ্যের কেনাকেই বলা হয় পারচেজ। অথবা ধরো আমরা যখন পণ্য উৎপাদন করে সেই পণ্য বিক্রয় করি তখন সেই উৎপাদনের উপাদান কেনাকেও আমরা বলবো ক্রয় বা পারচেজ। পারচেজ দু ধরনের হতে পারে। এক হতে পারে ক্যাশ পারচেজ, অর্থাৎ যখন নগদে পণ্য কেনা হয়, আর দ্বিতীয়ত হচ্ছে ক্রেডিট পারচেজ বা ধারে পণ্য ক্রয় করা, অর্থাৎ যখন পণ্য কেনার সময় সঙ্গে সঙ্গে পণ্যের মূল্য পরিশোধ করা হয় না, ধারে পণ্যটি ক্রয় করা হয়। সেই জন্য আমরা পারচেজকে দুটো ভাগে ভাগ করি, একটা হলো ক্যাশ পারচেজ এবং আরেকটি হলো ক্রেডিট পারচেজ। এবারে দেখো আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। পারচেজ কটন ক্লোথস বাই ক্লথ মার্চেন্ট, হি অলসো পারচেসড 5 টেবলস। তাহলে দেখো একজন বস্ত্র ব্যবসায়ীর কথা বলা হয়েছে যে কিছু কটন ক্লোথস অর্থাৎ সুতির কাপড় কিনেছে এবং সে কিছু আসবাবপত্র কিনেছে। দেখো হি অলসো পারচেস 5 টেবলস, অর্থাৎ 5টি টেবিল কিনেছে, মানে আসবাবপত্র কিনেছে। তাহলে এই যে বস্ত্র ব্যবসায়ী, সে যে বস্ত্র কিনলো সেটাকে আমরা বলবো পারচেজ, অর্থাৎ পারচেজ অফ ক্লোথস সেটাকে আমরা বলবো পারচেজ অফ গুডস। কারণ বস্ত্র ব্যবসায়ীর কাছে পণ্য হলো বস্ত্র, সেই জন্য বস্ত্র ক্রয়কে আমরা বলবো পারচেজ। আর বস্ত্র ব্যবসায়ী যে 5টা টেবিল কিনেছে অর্থাৎ আসবাবপত্র ক্রয় করেছে সেটাকে আমরা বলবো ফার্নিচার পারচেজ। তাহলে পারচেজ অফ টেবিলস হলো ফার্নিচার পারচেজ। তাহলে কিন্তু পারচেজ টেবিলস বাই ফার্নিচার ডিলার, কিন্তু যে আসবাবপত্রের বিক্রেতা বা ব্যবসায়ী, যিনি আসবাবপত্রের ব্যবসা করেন, তার কাছে কিন্তু এই টেবিল পারচেজ করা হলো পারচেজ অফ গুডস। কারণ যিনি আসবাবপত্রের বিক্রেতা তার কাছে তার পণ্য হলো টেবিল বা আসবাবপত্র, সেই জন্য তার কাছে সেটা হবে পারচেজ অফ গুডস। ক্লিয়ার? এরপরে দেখো পারচেজ রিটার্ন বা ক্রয় ফেরত। পারচেজ রিটার্নকে আমরা আরেকটা নামেও বলতে পারি, সেটা হলো রিটার্নস আউটওয়ার্ড। কারণ আমরা যে পণ্যটা কিনে আনি সেটাকে আমরা আবার প্রতিষ্ঠানের বাইরে ফেরত পাঠিয়ে দিই, যেহেতু বাইরে চলে যায় সেই জন্য আমরা বলছি রিটার্নস আউটওয়ার্ড। তাহলে গুডস পারচেজড মে বি রিটার্ন টু দ্য সেলার ফর এনি রিজন। তাহলে যখন কোনো কারণে কৃত পণ্য বিক্রেতাকে ফেরত পাঠানো হয় তখন তাকে বলা হয় ক্রয় ফেরত বা পারচেজ রিটার্ন। ক্লিয়ার? এরপরে দেখো সেলস বা বিক্রয়। সেলস কি? সেলস ইজ আ প্রসেস বাই হুইচ দ্য ওনারশিপ অফ পারচেজড অর প্রডিউসড গুডস ইজ ট্রান্সফার্ড টু দ্য বায়ার। অর্থাৎ বিক্রয় হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃত পণ্য বা উৎপাদিত পণ্যের মালিকানা ক্রেতার কাছে পৌঁছয়। অর্থাৎ বিক্রয় কি? বিক্রয় একটি প্রক্রিয়া। দেখো আমি লিখেছি সেলস ইজ আ প্রসেস। বিক্রয় হলো একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কি হয়? ওনারশিপ অফ পারচেজড অর প্রডিউস গুডস ইজ ট্রান্সফার টু দ্য বায়ার। অর্থাৎ যে পণ্য ক্রয় করা হয়েছে সেই পণ্যের মালিকানা ক্রেতার কাছে পৌঁছয়,
অথবা যে পণ্য উৎপাদন করা হয়েছে সেই পণ্যের মালিকানা ক্রেতার কাছে পৌঁছয়। এই কারণেই আমি লিখেছি বিক্রয় হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃত পণ্য বা উৎপাদিত পণ্যের মালিকানা ক্রেতার কাছে পৌঁছয়। সেলস ইজ আ প্রসেস বাই হুইচ দ্য ওনারশিপ অফ পারচেসড অর প্রডিউসড গুডস ইজ ট্রান্সফার্ড টু দ্য বায়ার। দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। ইফ আ বুক সেলার সেলস বুকস ইট ইজ টার্মড অ্যাজ সেলস। তোমরা এই 11-এ ওঠার পর যখন তোমাদের বই কিনেছো তখন তোমরা একজন বই বিক্রেতার কাছ থেকে বই কিনেছো। তাহলে এই যে বই বিক্রেতার কাছ থেকে বইয়ের মালিকানা তোমার হাতে এসে পৌঁছচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সেলস। But if he sells old furniture, that will not be termed as sales. কিন্তু ওই বিক্রেতা যদি তার কোনো একটি আসবাবপত্র বিক্রয় করে তখন কিন্তু সেটাকে আর আমরা বিক্রয় বলবো না, সেলস বলবো না। ক্লিয়ার? When a furniture dealer sells furniture, that will be termed as sales. কিন্তু যদি আসবাবপত্রের বিক্রেতা আসবাবপত্র বিক্রয় করে তখন সেটাকে নিঃসন্দেহে আমরা বলবো সেলস বা বিক্রয়। ঠিক আছে? এবারে যখন কোনো পণ্য বিক্রয় হলো তখন কোনো কারণে সেই পণ্যটাও ক্রেতা ফেরত পাঠাতে পারে, তাহলে এটাকে আমরা বলি সেলস রিটার্ন বা বিক্রয় ফেরত। সেলস রিটার্নকে আরেকটাও নাম দেওয়া হয় রিটার্ন ইনওয়ার্ড। ইনওয়ার্ড কেন বলা হচ্ছে? প্রতিষ্ঠানের বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পণ্য বিক্রয় করা হচ্ছে, এবার সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য আবার প্রতিষ্ঠানকে ফেরত পাঠাচ্ছে, তাহলে ফেরত দেওয়া পণ্য প্রতিষ্ঠানের ভেতরে আসছে, সেই জন্য আমরা বলছি ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড। তাহলে গুডস সোল্ড when returned by the purchaser are termed as sales return। অর্থাৎ বিক্রিত পণ্য অর্থাৎ যে পণ্য বিক্রয় করা হয়েছে যখন ক্রেতা ফেরত পাঠায় কোনো কারণে তখন তাকে বলা হয় বিক্রয় ফেরত। এবার বিভিন্ন কারণে ফেরত পাঠাতে পারে, ধরো প্রোডাক্টটা ডিফেক্টিভ আছে সেই জন্য ফেরত পাঠিয়ে দিল, বা হয়তো যেরকম স্যাম্পেলে বলেছিল সেই অনুযায়ী পাঠানো হয়নি, বিভিন্ন কারণ হতে পারে। সেই কারণে যখন পণ্য ক্রেতা ফেরত পাঠিয়ে দেয় তখন তাকে বলা হয় বিক্রয় ফেরত। এরপরে আমরা চলে আসছি স্টক বা ইনভেন্টরি, এটাকে আমরা বলি মজুদ পণ্য। Stock is a tangible asset held by an enterprise for the purpose of sale on a particular date। অর্থাৎ নির্দিষ্ট কোনো দিনে কোনো প্রতিষ্ঠানের বিক্রয়যোগ্য পণ্যকে মজুদ পণ্য বলে। নির্দিষ্ট একটি দিনে প্রতিষ্ঠানের যে পণ্য বিক্রয়যোগ্য কিন্তু অবিকৃত অবস্থায় পড়ে আছে, অর্থাৎ বিক্রয় হয়নি, বিক্রয়যোগ্য পণ্য কিন্তু বিক্রয় হয়নি, সেই পণ্যকে বলা হয় মজুদ পণ্য বা স্টক বা ইনভেন্টরি। ক্লিয়ার হলো? এবার স্টক এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো ওপেনিং স্টক বা প্রারম্ভিক মজুদ পণ্য, আরেকটা হলো ক্লোজিং স্টক বা অন্তিম মজুদ পণ্য। ওপেনিং স্টক নামটা শুনেই বুঝতে পারছো, স্টক ইন হ্যান্ড ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের প্রারম্ভে বছরের শুরুতে যে মজুদ পণ্য প্রতিষ্ঠানের কাছে থাকে। বছরের শুরুতে প্রতিষ্ঠানের কাছে যে বিক্রয়যোগ্য পণ্য মজুদ থাকে তাকেই বলা হয় ওপেনিং স্টক। আর ক্লোজিং স্টক বা অন্তিম মজুদ পণ্য বলতে কি বোঝায়? স্টক ইন হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের অন্তিমে বছরের শেষে যে পরিমাণ বিক্রয়যোগ্য পণ্য মজুদ অবস্থায় থাকে, অবিকৃত অবস্থায় থাকে, তাকেই বলা হয় ক্লোজিং স্টক বা অন্তিম মজুদ পণ্য। এরপরে দেখো খুব ইম্পর্টেন্ট একটা কথা আমরা পড়ব, সেটা হচ্ছে স্টক ইজ ভ্যালুড অ্যাট কস্ট প্রাইস অর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার। এই যে স্টকের ভ্যালুয়েশন, এই যে মজুদ পণ্যের মূল্যায়ন, এটা কিসের ভিত্তিতে আমরা করব? কস্ট প্রাইস অর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার, ক্রয় মূল্য বা বাজার মূল্য। ওই পণ্য কিনতে যে টাকা লেগেছে সেটাকে আমরা বলি ক্রয় মূল্য, আর বাজার মূল্য কি? ওই পণ্যের
যা বর্তমানে বাজারের দাম, সেটাকে বলা হয় বাজার মূল্য। তাহলে ক্রয় মূল্য বা বাজার মূল্য, এই দুটোর মধ্যে যেটা কম তার ভিত্তিতে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেজন্য আমি তোমাদের ইম্পর্টেন্ট লিখে দিয়েছি। এবার দেখো কাইন্ডস অফ স্টক, কি কি ধরনের মজুদ পণ্য হতে পারে। 1 নম্বর, স্টক অফ র মেটেরিয়ালস, অর্থাৎ কাঁচামালের মজুদ। আমরা যখন উৎপাদন করি, প্রতিষ্ঠান যখন উৎপাদন করে, তখন উৎপাদন করার জন্য কি লাগে? র মেটেরিয়ালস বা কাঁচামাল। তাহলে সেই কাঁচামাল যতটা অব্যবহৃত অবস্থায় মজুদ রয়েছে সেটাকেই আমরা বলবো স্টক অফ র মেটেরিয়ালস। দ্বিতীয়ত, স্টক অফ ওয়ার্ক ইন প্রগ্রেস, অর্থাৎ অর্ধসমাপ্ত পণ্যের মজুদ, অর্থাৎ পণ্য সম্পূর্ণ তৈরি হয়নি, অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে, অর্ধেকটা তৈরি হয়েছে, অর্ধেকটা তৈরি হতে বাকি আছে, সেটাকে আমরা বলি অর্ধসমাপ্ত পণ্যের মজুদ বা স্টক অফ ওয়ার্ক ইন প্রগ্রেস। আর আরেকটা হলো সমাপ্ত পণ্যের মজুদ বা স্টক অফ ফিনিশড গুডস। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব পরবর্তী টার্মে, এটাকে বলা হয় ট্রেড রিসিভেবল। এই যে টার্মটা কোম্পানিজ অ্যাক্ট 2013 সালে এসছে, সেই জন্য আমি তোমাদের এটাকে লিখে দিয়েছি। দেখো, ট্রেড রিসিভেবল অ্যাজ ডিফাইন্ড ইন শিডিউল 3 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013। শিডিউল 3-তে, শিডিউল 3 হচ্ছে তালিকা, কোম্পানি আইনের তালিকা থাকে, তো সেই শিডিউল 3-তে এই ট্রেড রিসিভেবল কথাটার উল্লেখ আছে। কি বলা হয়েছে শিডিউল 3-তে কোম্পানিজ অ্যাক্ট 2013-এর? ট্রেড রিসিভেবল ইজ দ্য অ্যামাউন্ট রিসিভেবল এগেনস্ট গুডস সোল্ড অ্যান্ড সার্ভিসেস রেন্ডার্ড ইন দ্য নর্মাল কোর্স অফ বিজনেস। অর্থাৎ ব্যবসার সাধারণ কার্যকলাপে যে পরিমাণ অর্থ প্রাপ্য রয়েছে, কি হিসেবে? পণ্য বিক্রয়ের দরুন এবং সেবা পরিবেশনের দরুন যে পরিমাণ অর্থ প্রাপ্য রয়েছে তাকেই বলা হয় ট্রেড রিসিভেবল। দেখো বলা আছে অ্যামাউন্ট রিসিভেবল এগেনস্ট গুডস সোল্ড অ্যান্ড সার্ভিসেস রেন্ডার্ড ইন দ্য নর্মাল কোর্স অফ বিজনেস। তাহলে এই ট্রেড রিসিভেবলের মধ্যে দুটো জিনিস আসে। একটা হচ্ছে ডেটার, ডেটার আমরা পণ্য বিক্রয় করে বা সেবা পরিবেশন করে আমরা এই অ্যামাউন্ট রিসিভেবল হতে পারে। যখন আমরা ধারে পণ্য বিক্রয় করি তখন অ্যামাউন্ট রিসিভেবল থাকে ফর সেল। তাহলে এইটা হচ্ছে ডেটার। আর দ্বিতীয় হচ্ছে বিলস রিসিভেবল। বিলস রিসিভেবল মানে যখন আমি যাকে ধারে পণ্য বিক্রয় করছি সে 70 টাকাটা পরিশোধ করতে পারছে না, তখন সে একটা বিল অ্যাকসেপ্ট করতে পারে, এই বিলের মাধ্যমেও আমরা টাকা পেতে পারি। তাহলে বোথ অফ দেম আর অ্যামাউন্ট রিসিভেবল, দ্যাটস ওয়াই they are termed as trade receivable. ডেটার এবং বিলস রিসিভেবল দুটোর ক্ষেত্রেই অর্থ প্রাপ্য থাকে, অর্থাৎ এখনো পাইনি, প্রাপ্য রয়েছে, সেই জন্য আমরা এটাকে বলি ট্রেড রিসিভেবল। যেহেতু ডেটার এবং বিলস রিসিভেবল দুটোই খুব অল্প সময়ের মধ্যেই আমরা নগদ অর্থে কনভার্ট করতে পারি, অর্থাৎ ডেটার বা বিলস রিসিভেবলের অর্থ যেহেতু খুব অল্প সময়ের মধ্যেই আমরা পেয়ে যাই, সেই জন্য এটাকে বলা হয় চলতি সম্পত্তি বা কারেন্ট অ্যাসেট। দেখো, ডেটার প্লাস বিলস রিসিভেবল দুটোকেই কিন্তু আমরা বলবো কারেন্ট অ্যাসেট। কেন বলবো? কারণ ডেটারও খুব অল্প সময়ের মধ্যে টাকাটা দিয়ে দেবে, বিলস রিসিভেবলের টাকাটাও আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে পেয়ে যাই। সাধারণত একটি নির্দিষ্ট হিসাব বছরের মধ্যেই ডেটার বা বিলস রিসিভেবলের টাকা পাওয়া যায়। এবার আমরা ইন্ডিভিজুয়ালি এই দুটোকে একটু বুঝে নিই। দেখো, ডেটার্স বা দেনাদার। ডেটার্স কি? ডেটার ইজ আ পার্সন অর এন্টারপ্রাইজ হু ওজ অ্যামাউন্ট টু দ্য এন্টারপ্রাইজ এগেনস্ট ক্রেডিট সেল অফ গুডস অ্যান্ড অবলিক অর সার্ভিসেস। অর্থাৎ দেনাদার হলো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যার কাছে ধারে পণ্য বা সেবা বিক্রয় করা হয়েছে এবং তাদের কাছে পণ্য বা সেবার বিক্রয় মূল্য বাবদ প্রতিষ্ঠানের এখনো অর্থ পাওনা আছে। ক্লিয়ার হলো? অর্থাৎ দেনাদার হলো সেই ব্যক্তি অথবা সেই প্রতিষ্ঠান যাকে ধারে পণ্য বিক্রয় করা হয়েছে বা যাকে ধারে সেবা বিক্রয় করা হয়েছে এবং তার কাছ থেকে এখনো পণ্য বা সেবার বিক্রয় মূল্য বাবদ অর্থ পাওনা আছে, এখনো পাইনি, প্রাপ্য, সেই জন্য একে বলা হয় ডেটার বা দেনাদার। দেখো, একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি, তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে।
For example, Messrs. Amber Enterprise sold goods to Ram for cash worth rupees 500, to Rohim worth rupees 800, and he paid rupees 500 instantly, and to John worth rupees 1000, for which he has not made any payment yet. তাহলে দেখো, আম্বার এন্টারপ্রাইজ এই প্রতিষ্ঠান তিনজন ব্যক্তিকে পণ্য বিক্রয় করেছে। রামকে বিক্রয় করেছে 500 টাকার পণ্য নগদে, অর্থাৎ রামের কাছে নগদে বিক্রয় হয়েছে, সেজন্য আমি লিখে দিয়েছি রাম সোল্ড ফর ক্যাশ, অর্থাৎ গুডস সোল্ড ফর ক্যাশ। এখানে আমি গুডস কথাটাও লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। গুডস সোল্ড ফর ক্যাশ, তাহলে 70 টাকাটা রামের কাছ থেকে পেয়ে গেছে, তাহলে এর কাছ থেকে আর কিছু প্রাপ্য নেই, পুরোটাই টাকাটা সঙ্গে সঙ্গে পাওয়া গেছে। টু রহিম ওয়ার্থ রুপিস 800 অ্যান্ড হি পেড রুপিস 500 ইনস্ট্যান্টলি। রহিমকে দেখো বিক্রয় করা হয়েছে 800 টাকার পণ্য, সোল্ড গুডস ওয়ার্থ রুপিস 800, পেমেন্ট রিসিভ 500। রহিম কিন্তু সঙ্গে সঙ্গে 500 টাকা দিয়ে দিয়েছে, তাহলে রহিমের কাছে কত এখনো প্রাপ্য রয়েছে, কত টাকা পাওনা রয়েছে দেখো, ডিউ ফ্রম রহিম। 800 টাকার পণ্য বিক্রয় হয়েছে, 500 টাকা দিয়ে দিয়েছে, তার মানে এখনো রহিমের কাছে 300 টাকা পাওনা রয়েছে। আর টু জন ওয়ার্থ রুপিস 1000, ফর হুইচ হি হ্যাজ নট মেড এনি পেমেন্ট ইয়েট। আর জনকে বিক্রয় করা হয়েছে 1000 টাকার পণ্য, যার জন্য জন কোনো টাকা দেয়নি, তার মানে জনকে ধারে বিক্রয় করা হয়েছে, সোল্ড গুডস অন ক্রেডিট। তাহলে টোটাল ডেটার্স কত হচ্ছে? টোটাল ডেটার্স দেখো, রহিমের কাছে পাওনা আছে 300 টাকা, জনের কাছে পাওনা আছে 1000 টাকা, তাহলে টোটাল ডেটার্স আমরা পেয়ে যাচ্ছি 1300 টাকা। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাচ্ছি বিলস রিসিভেবল বা প্রাপ্য হুন্ডি। বিলস রিসিভেবল মিনস আ বিল of exchange accepted by a debtor, the amount of which will be received on the specified date। অর্থাৎ যখন ধারে পণ্য বিক্রি হয়, ওই পণ্যের মূল্যের জন্য দেনাদারদের কাছ থেকে একটি হুন্ডির স্বীকৃতি আদায় করা হয়, যা নির্দিষ্ট সময়ান্তে পরিশোধযোগ্য। এই লিখিত স্বীকৃতিপত্র বা প্রতিশ্রুতিপত্রকে বাণিজ্যিক হুন্ডি বলে। বিক্রেতা এই হুন্ডি বাবদ টাকা পায় বলে একে প্রাপ্য হুন্ডি বলা হয়। অর্থাৎ দেখো, এখানে কি হচ্ছে না, যখন ধারে পণ্য বিক্রয় হচ্ছে, দেখো এখানে আমি এই আগের উদাহরণটা থেকেই বলছি, জনকে ধারে পণ্য বিক্রয় করা হয়েছে। এবার জন বলল যে এখনই আমি টাকাটা দিতে পারছি না, আমি 3 মাস বাদে টাকাটা দিয়ে দেব। তাহলে এই যে একটা প্রতিশ্রুতি দিল, জন একটা স্বীকৃতি দিল যে 3 মাস বাদেও টাকাটা পরিশোধ করে দেবে, এই স্বীকৃতিপত্র বা প্রতিশ্রুতিপত্রকে বলা হয় বাণিজ্যিক হুন্ডি। ক্লিয়ার হলো? আর বিক্রেতা যেহেতু এই হুন্ডি বাবদ টাকা পায়, সেহেতু একে বলা হয় বিলস রিসিভেবল বা প্রাপ্য হুন্ডি। ক্লিয়ার? এরপরে দেখো, আমরা পরবর্তী টার্মে চলে যাচ্ছি। পরবর্তী টার্ম হচ্ছে ট্রেড পেয়েবল। ট্রেড পেয়েবল এটাও শিডিউল 3 অফ কোম্পানিজ অ্যাক্ট 2013 বলা আছে। ট্রেড পেয়েবল ইজ দ্য অ্যামাউন্ট পেয়েবল এগেনস্ট গুডস পারচেসড অ্যান্ড সার্ভিসেস টেকেন ইন দ্য নর্মাল কোর্স অফ বিজনেস। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ধারে পণ্য ক্রয় করার দরুন বা ধারে সেবা ক্রয় করার দরুন কোনো টাকা দিতে দায়বদ্ধ থাকে, তখন তাকে বলা হবে ট্রেড পেয়েবল। অর্থাৎ ঠিক উল্টো ব্যাপারটা এবার বুঝতে পারছো। এবার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান ধারে পণ্য ক্রয় করেছে বা সেবা ক্রয় করেছে, তার জন্য সে অ্যামাউন্ট পেয়েবল রেখেছে, তার সে অন্য যার কাছ থেকে কিনেছে তাকে ওই টাকাটা পরিশোধ করে দিতে দায়বদ্ধ। ক্লিয়ার? এই কারণে ট্রেড পেয়েবল হলো কারা? ক্রেডিটার্স আর বিলস পেয়েবল। তাহলে এই যে ক্রেডিটারকে, অর্থাৎ যেখানে আমরা ধারে পণ্য ক্রয় করেছি এবং আমরা ওই টাকাটা পরিশোধ করে দিতে দায়বদ্ধ, বা আমরা টাকাটা পরিশোধ করতে পারছি না বলে বাণিজ্যিক হুন্ডিতে স্বীকৃতি দিয়েছি যে আমরা এই টাকাটা একটা নির্দিষ্ট সময় পরিশোধ করে দেব। তাহলে যেহেতু এই দুটো ক্ষেত্রেই আমাদের দায়বদ্ধতা রয়েছে, অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠান যে ধারে পণ্য ক্রয় করেছে
তার দায়বদ্ধতা রয়েছে, সেই জন্য একে বলা হয় চলতি দায় বা কারেন্ট লায়াবিলিটিস, কারণ একটি নির্দিষ্ট হিসাব বছরের মধ্যে ওই দায় পরিশোধ করে দিতে হয়। এবার দেখো ক্রেডিটার্স বা পাওনাদার। ক্রেডিটর ইজ আ পার্সন টু হুম অ্যান এন্টারপ্রাইজ ওজ অ্যামাউন্ট এগেনস্ট ক্রেডিট পারচেজ অফ গুডস অ্যান্ড অবলিক অর সার্ভিসেস টেকেন। নিশ্চয়ই বুঝতে পারছো, পাওনাদার হলো সেই ব্যক্তি যার কাছ থেকে ধারে পণ্য বা সেবা ক্রয় করা হয় এবং তার কাছে প্রতিষ্ঠান অর্থ প্রদানে দায়বদ্ধ থাকে। ক্লিয়ার? দেখো, পারচেজ গুডস ফ্রম সমীর অ্যামাউন্টিং টু ₹300 অন ক্রেডিট। তাহলে সমীরের কাছ থেকে 300 টাকার পণ্য ধারে কেনা হয়েছে, তাহলে সমীরকে এই 300 টাকা দিতে প্রতিষ্ঠান দায়বদ্ধ, সুতরাং সমীর হলো পাওনাদার, অর্থাৎ সমীর ইজ দ্য ক্রেডিটার। এবার দেখো বিলস পেয়েবল বা প্রদেয় হুন্ডি। বিলস পেয়েবল মিন্স আ বিল অফ এক্সচেঞ্জ accepted the amount of which will be payable on the specified date। অর্থাৎ যখন ধারে পণ্য কেনা হয় তখন ওই পণ্যের মূল্যের জন্য পাওনাদারকে একটি হুন্ডির স্বীকৃতি প্রদান করা হয় যা নির্দিষ্ট সময়ান্তে পরিশোধযোগ্য। ক্রেতাকে এই হুন্ডি বাবদ টাকা দিতে হয় বলে এই হুন্ডিকে প্রদেয় হুন্ডি বলে। তাহলে ধারে পণ্য ক্রয় হচ্ছে, তার মানে ওই পণ্যের মূল্য পাওনাদারকে ফেরত দিতে ক্রেতা দায়বদ্ধ এবং ক্রেতাকে এর জন্য টাকা দিতে হয়, সেই জন্য এই স্বীকৃতিপত্রকে বলা হয় প্রদেয় হুন্ডি। ক্লিয়ার? দেখো, আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি এবং ছোট করে একটা ছবিও তোমাদের দেখাচ্ছি। অরুণ সোল্ড গুডস টু বরুণ ওয়ার্থ ₹5,000 অন ক্রেডিট। অরুণ বরুণকে 5,000 টাকা মূল্যের পণ্য ধারে বিক্রয় করেছে। দেখো, ধারে, অন ক্রেডিট বলেছি, ধারে বিক্রয় করেছে। অরুণ ড্রজ আ বিল ফর দ্য অ্যামাউন্ট অ্যান্ড বরুণ একসেপ্টেড ইট টু পে দ্য অ্যামাউন্ট আফটার 3 months। তাহলে অরুণ ওই বাণিজ্যিক হুন্ডিটি লিখেছে এবং বরুণ স্বীকৃতি দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে যে 3 মাস বাদে ও ওই টাকাটা পরিশোধ করে দেবে। তাহলে দেখো, আমরা দুটো মানুষ দেখাচ্ছি, একজন হলো অরুণ, একজন হলো বরুণ। অরুণকে, অরুণ হলো সেলার, আর বরুণকে, বরুণ হলো বায়ার। তাহলে অরুণ এই বিলটা লিখেছে আর বরুণ ওই বিলের অর্থ 3 মাস বাদে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে অরুণ ওই বাণিজ্যিক হুন্ডির টাকাটা পাবে। তাহলে অরুণের কাছে এটা হলো বিলস রিসিভেবল, আর বরুণ 3 মাস বাদে ওই টাকাটা প্রদান করতে দায়বদ্ধ। তাহলে বরুণের কাছে ওই বিলটা হলো বিলস পেয়েবল। ক্লিয়ার? আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। যদি কারো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে।